আজ আমরা জানব যে নেক্সট টপিক তোমার কোষীয় শ্বসন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। আমরা আগে জেনেছি যে শ্বসন প্রক্রিয়া কী হচ্ছে, শ্বসন বস্তু জারিত হয়ে কী হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, জল এবং তোমার শক্তির মুক্তি ঘটাচ্ছে। যে কোনো সজীব কোষে কী হচ্ছে প্রধান শ্বসন বস্তু হিসাবে ব্যবহৃত হচ্ছে কি গ্লুকোজ। এই শ্বসন প্রক্রিয়ায় উৎসেচকের সাহায্যে গ্লুকোজ ধারাবাহিক জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী জৈব যৌগ গঠনের মাধ্যমে সম্পূর্ণ জারিত হয়। গ্লুকোজ, এই যে গ্লুকোজটা ভাঙছে বা গ্লুকোজের যে জারণ হচ্ছে সেটা তোমার চারটে পদ্ধতির মাধ্যমে বা চারটে পর্যায়ের মাধ্যমে ঘটে থাকে। কী কী আগেও বলেছি যে গ্লাইকোলাইসিস, এই গ্লুকোজটা জারণ তোমার চারটে পদ্ধতির মাধ্যমে ঘটে। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস। দু নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারকীয় ডিকার্বক্সিলেশন। অ্যাসিডের জারকীয় ডিকার্বক্সিলেশন, জারকীয় ডিকার্বক্সিলেশন। 3 নম্বরটা কি তোমার ক্রেবস চক্র। ক্রেবস চক্র। 4 নম্বরটা হচ্ছে তোমার কি ইটিএস, ইলেকট্রন পরিবহন তন্ত্র মাধ্যমে। তাহলে গ্লুকোজটা, এই যে কোষের মধ্যে যে গ্লুকোজটা বিভিন্ন উৎসেচকের সাহায্যে তোমার জারিত হচ্ছে চারটি পদ্ধতির মাধ্যমে। প্রথম হচ্ছে কি তোমার গ্লাইকোলাইসিস, তারপর পাইরুভিক অ্যাসিডের জারকীয় ডিকার্বক্সিলেশন। 3 নম্বর হচ্ছে কি তোমার ক্রেবস চক্র। 4 নম্বর হচ্ছে কি তোমার কি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবার এই যে গ্লুকোজের জারণের যে প্রথম পর্যায় সেটা আজকে আমরা আলোচনা করব। প্রথম পর্যায়টা তোমার কি হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা আমরা আগে জেনেছি গ্লাইকোলাইসিস সম্পর্কে, তবু এবার একটু ডিটেলসে আমরা জানব। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে কি কোষীয় শোষণের প্রথম পর্যায়। কোষীয় শোষণের প্রথম পর্যায় হচ্ছে কি তোমার গ্লাইকোলাইসিস। শোষণের এই প্রারম্ভিক পর্যায়ে অক্সিজেন নিরপেক্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, অক্সিজেন নিরপেক্ষ একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটি কোথায় ঘটে কোষের সাইটোপ্লাজমের ধাত্র বা যেটাকে আমরা সাইটোসল বলছি, সেখানে বিভিন্ন উৎসেচকের সাহায্যে এই গ্লাইকোলাইসিসটা ঘটে থাকে। এই পর্যায়ক্রমিক বিক্রিয়ার ফলে গ্লুকোজ কী হচ্ছে আংশিকভাবে জারিত হয়ে প্রথমে কী হচ্ছে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে। তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা আংশিক তোমার জারণ ঘটে কি উৎপন্ন করে তোমার পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করছে। অক্সিজেন নিরপেক্ষ পর্যায় বলে এটি অবাত ও সবাত শোষণ এবং সন্ধানের একটি সাধারণ পর্যায়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বিজ্ঞানী এমডেন্ট, মেয়ারহফ এবং পার্নাস 3 বিজ্ঞানী আবিষ্কার করে বলে গ্লাইকোলাইসিসে তোমার অপর নাম ইএমপির পথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। তো গ্লাইকোলাইসিসে কী হল দেখলাম যে এটা হচ্ছে শ্বসনের প্রথম পর্যায়। এখানে তোমার গ্লুকোজটা আংশিকভাবে জারিত হয়ে তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। আর বিজ্ঞানী এমডেন্ট, মেয়ারহফ এবং পার্নেস এই 3 বিজ্ঞানী এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে তোমার আবিষ্কার করেন। তাই গ্লাইকোলাইসিসকে বলা হচ্ছে কি তোমার ইএমপির পথ বা এমডেন্ট, মেয়ারহফ, পার্নেস পাথওয়ে বলা হয়।
এবার যদি সংজ্ঞা হিসাবে গ্লাইকোলাইসিস কাকে বলে বা গ্লাইকোলাইসিসটা কী যদি বলা হয় তাহলে কী বলা যাবে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে অক্সিজেন ছাড়াই আংশিকভাবে জারিত হয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে কি তোমার গ্লাইকোলাইসিস। শুধু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় না, তার সঙ্গে এটিপি উৎপন্ন হয়, NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়, আর জল উৎপন্ন হয়। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে অক্সিজেন ছাড়া আংশিকভাবে জারিত হয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড, এটিপি, NADH প্লাস H প্লাস এবং জল উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে তোমার কি গ্লাইকোলাইসিস। এবার আসবো গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে? স্থান। যে কোনো বায়ুজীবী এবং অবায়ুজীবী জীবকোষের প্রত্যেকটি সজীব কোষের সাইটোপ্লাজমের ধাত্রে, প্রত্যেকটা কোষের সজীব কোষে সাইটোপ্লাজমীয় ধাত্র বা যেটাকে আমরা সাইটোসল বলছি, সাইটোসলের মধ্যে তোমার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে থাকে। আর এই প্রক্রিয়া তোমার ঘটার জন্য বিভিন্ন উৎসেচকের প্রয়োজন হয়। এবার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার জন্য কোন কোন জিনিস বা কোন কোন উপাদান ব্যবহৃত হয়? তাহলে কোন কোন উপাদান ব্যবহৃত হয়? ব্যবহৃত উপাদান গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চলার জন্য কোন কোন উপাদানগুলো লাগে, কোন কোন উপাদানগুলো ব্যবহৃত হয়? প্রধানত কি তোমার গ্লুকোজ। ব্যবহৃত উপাদানগুলো প্রথম হচ্ছে কি তোমার যেটা হচ্ছে তোমার কোষীয় বস্তু, প্রধান মুখ্য শোষণ বস্তু হচ্ছে কি তোমার গ্লুকোজ লাগছে। এছাড়াও কি তোমার হেক্সোকাইনেজ, আইসোমারেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, অ্যালডোলেজ, ডিহাইড্রোজিনেজ, কাইনেজ, মিউটেজ, এনোলেজ, এই সমস্ত উৎসেচকগুলো লাগে। এই উৎসেচকগুলো আমরা যখন গ্লাইকোলাইসিসের ধাপগুলো পড়বো তখন আমরা প্রত্যেকটা কোন উৎসেচক কোন জায়গায় কাজে লাগছে সেগুলো আমরা দেখব। এছাড়া কিছু তোমার আয়নস লাগে, NAD প্লাস আয়ন, Mg2 প্লাস আয়ন, ADP লাগছে, ATP, অজৈব কিছু ফসফেট প্রভৃতি কোফ্যাক্টর রূপে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাহায্য করে। এবার নেক্সট আসবো বৈশিষ্ট্য। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি? এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে তোমার কোষীয় শোষণের প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছিল কোষীয় শোষণের প্রথম পর্যায়। এই পর্যায়ে কি হয়? অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে। এই পর্যায়টায় তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে। আর এই গ্লাইকোলাইসিস তোমার প্রক্রিয়ায় কী হচ্ছে? এক অণু গ্লুকোজ তোমার জারিত হয়ে তোমার দু অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী হয়? এক অণু গ্লুকোজ তোমার জারিত হয়ে তোমার দু অণু পাইরুভিক অ্যাসিড পরিণত করে। এই যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে সেটা, এই পাইরুভিক অ্যাসিড আবার মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে সাইট্রিক অ্যাসিড চক্রে অংশগ্রহণ করে। এই যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তী ক্ষেত্রে কোথায় যায়? তোমার মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। আর মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে কী হচ্ছে? সাইট্রিক অ্যাসিড চক্রে তোমার অংশগ্রহণ করে। আর এই পর্যায়ে কী হচ্ছে? এই পর্যায়টা, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে? প্রত্যেকটা সজীব কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে থাকে। আর এই পর্যায়ে তোমার কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এটা মনে রাখবে। এবার আসবো গ্লাইকোলাইসিসের যে প্রক্রিয়াটা কীভাবে ঘটে। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া কীভাবে ঘটে সেটা আমরা দেখব, প্রত্যেকটা ধাপগুলো, কারণ এটা পরীক্ষায় আসে।
গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বর্ণনা করো, 4 নম্বরে এসে থাকে। এবারে তোমাদের বেলায় ইম্পর্ট্যান্ট আছে, এটা মিশনের কোশ্চেন বা স্কুলের কোশ্চেনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা কীভাবে হয় আমরা দেখবো এবার। তার আগে বলে দিই যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুটো দশায় সম্পন্ন হয়। একটা দশা হচ্ছে কি তোমার শক্তি ব্যয় হয়, যাকে শক্তি ব্যয় দশা বলা হচ্ছে। আর দ্বিতীয় পর্যায়ে কী হচ্ছে তোমার শক্তি উৎপাদন হয়, একে শক্তি উৎপাদন দশা বলা হচ্ছে। মনে রাখবে গ্লাইকোলাইসিস দুটো দশায় বিভক্ত, একটা হচ্ছে শক্তি উৎপাদন দশা, একটা হচ্ছে শক্তি ব্যয় দশা। প্রথমে শক্তি ব্যয় হয়, তারপর শক্তি উৎপাদন হয়। দেখো তাহলে গ্লাইকোলাইসিসের আমরা পদ্ধতিটা এবার ডিটেলসে জানবো। প্রথমে কি বলেছি, গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লুকোজটা তোমার 6 কার্বনযুক্ত গ্লুকোজ, সেটা হেক্সাকাইনেজ উৎসেচক এবং Mg2+ আয়নের সাহায্যে এবং এটিপির সাহায্যে কী হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে প্রথম ধাপে। তাহলে প্রথমে কী হচ্ছে ফসফরিভবন ঘটছে, প্রথম ফসফরিভবন। দ্বিতীয়টা কী হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ে গ্লুকোজ 6 ফসফেট তোমার ফসফোগ্লুকো আইসোমারেজ এবং Mg2+ আয়নের সাহায্যে কী হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন করছে। নেক্সট ধাপে কী হচ্ছে তোমার এই ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এবং Mg2+ আয়নের সাহায্যে এবং এটিপি সাহায্যে কী হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন করছে। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডেজ উৎসেচকের সাহায্যে কী উৎপন্ন করছে গ্লিসালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করছে। এতটা পর্যন্ত কী হচ্ছে তোমার শক্তি ব্যয় হচ্ছে, তাই একে বলা হচ্ছে তোমার শক্তি ব্যয় পর্যায়। আর পরবর্তী পর্যায়গুলো কী হচ্ছে তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেট এই থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট, তারপর এখান থেকে তোমার কী হচ্ছে 3 ফসফোগ্লিসারেট 2 ফসফোগ্লিসারেট 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এই যে পর্যায়, এই পর্যায়ে কী হচ্ছে তোমার যে শক্তি উৎপাদন হচ্ছে, তাই এই পর্যায়গুলোকে বলা হচ্ছে তোমার শক্তি উৎপাদন পর্যায়। তাহলে প্রথম যে পর্যায়ে যে ফসফরিভবন সেখানে কী হচ্ছে হেক্সাকাইনেজ উৎসেচক আর Mg2+ আয়নের এবং এটিপির সাহায্যে গ্লুকোজ পরিবর্তিত হয় কিসে গ্লুকোজ 6 ফসফেটে পরিবর্তিত হচ্ছে এবং এডিপি উৎপন্ন করছে এবং এটিপিটা ভেঙে কী হচ্ছে এটিপি উৎপন্ন করছে। দ্বিতীয়টা কী হচ্ছে তোমার সমবায়বীকরণ বা আইসোমারিজম। দ্বিতীয় স্টেপে কী হচ্ছে সমবায়বীকরণ বা তোমার আইসোমারিজম। এখানে কী হচ্ছে তোমার দ্বিতীয় ধাপটায় এখানে গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ উৎসেচকের সাহায্যে পরিবর্তিত হয় কিসে ফ্রুক্টোজ 6 ফসফেটে তোমার পরিবর্তিত হয়। বিক্রিয়াটিকে তোমার সমবায়বীকরণ বলে। এই বিক্রিয়াকে তোমার সমবায়বীকরণ বলা হচ্ছে কারণ এক্ষেত্রে কী জন্য বলা হচ্ছে, কারণ এক্ষেত্রে গ্লুকোজ 6 ফসফেট এবং তার আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিবর্তিত হয়। তোমার গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার তোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হয়, তাই এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার কি সমবায়বীকরণ বা তোমার আইসোমারিজম বলা হচ্ছে। 3 নম্বর কি দ্বিতীয় ফসফরিভবন। তো এটা প্রথম ফসফরিভবন, এটা হচ্ছে তোমার সমবায়বীকরণ,
3 নম্বর কী হচ্ছে তোমার দ্বিতীয় ফসফরিভবন। দ্বিতীয় ফসফরিভবনটা কী হচ্ছে তোমার ফসফ্রুক্টোকাইনেজ এবং Mg2+ আয়নের সাহায্যে তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে রূপান্তরিত হয় ও এডিপি উৎপন্ন করে। এটিপি ভেঙে তোমার এডিপি উৎপন্ন করে। এই বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া এবং গ্লাইকোলাইসিসের দ্বিতীয় ফসফরিভবন। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের তোমার দ্বিতীয় ফসফরিভবন। এটা হচ্ছে প্রথম ফসফরিভবন, এটা হচ্ছে তোমার কি দ্বিতীয় ফসফরিভবন। 3 নম্বরটা কী হচ্ছে তোমার বিভাজন। এখানে কী হচ্ছে অ্যালডোজ উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট 3 কার্বনযুক্ত দুটি যৌগে রূপান্তর হয়। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোজ উৎসেচকের সাহায্যে তোমার 3 কার্বনযুক্ত তোমার দুটো যৌগ উৎপন্ন করে। কি কি সেগুলো? গ্লিসালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করে। তা 3 নম্বর এই ধাপটা কী হলো তোমার বিভাজন। দ্বিতীয় তোমার প্রথম ফসফরিভবন, দ্বিতীয়টা হচ্ছে সমবায়বীকরণ, 3 নম্বর হচ্ছে দ্বিতীয় ফসফরিভবন। 3 নম্বর তোমার তার নেক্সটটা কী হচ্ছে তোমার বিভাজন ঘটলো। তোমার অ্যালডোজ উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট তোমার উৎপন্ন করলো। তারপর কী হচ্ছে ট্রায়োজ ফসফেটে তোমার রূপান্তর। নেক্সট তোমার পয়েন্টটা এক্ষেত্রে কী হচ্ছে ফসফোট্রায়োজ আইসোমারেজ ফসফেট তোমার নেক্সট ধাপটা কী হচ্ছে তোমার যে ফসফোট্রায়োজ আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তোমার এই দুটো ট্রায়োজ ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এবং গ্লিসালডিহাইড 3 ফসফেট রূপান্তর ঘটে, একে অপরে রূপান্তর ঘটে। সেজন্য এই পয়েন্টটা হচ্ছে কি ট্রাইজ ফসফেটের রূপান্তরের বিনিময়, মানে কখনো গ্লিসালডিহাইড 3 ফসফেট তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট রূপান্তর হয়, কখনো আবার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেটে রূপান্তর হয়। এই রূপান্তরে কে সাহায্য করছে? তোমার ফসফোট্রায়োজ আইসোমারেজ নামক উৎসেচক সাহায্য করছে। এতটা পর্যায়ে হচ্ছে কি তোমার শক্তিটাকে ব্যয় হচ্ছে, তাই কে বলা হয় শক্তি ব্যয় পর্যায়। নেক্সট কি শক্তি উৎপাদনকারী দশা। নেক্সট হচ্ছে কি তোমার শক্তি উৎপাদনকারী দশা। এগুলো আসবো যে এর পয়েন্টগুলো কি কি। প্রথমে কি হচ্ছে তোমার এই যে শক্তি উৎপাদনকারী দশায় তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেটের জারণ ও ফসফরিভবন। গ্লিসালডিহাইড 3 ফসফেটের জারণ আর ফসফরিভবন ঘটে শক্তি উৎপাদন পর্যায়ে। এক্ষেত্রে কী হচ্ছে তোমার ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক এবং অজৈব ফসফেটের সাহায্যে এবং NAD সাহায্যে 3 কার্বনযুক্ত কি উৎপন্ন হয়? 3 কার্বনযুক্ত তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। আর কি উৎপন্ন হচ্ছে তোমার 1,3 বিসফসফোগ্লিসারেট উৎপন্ন করে। সেই সঙ্গে NAD+ তোমার বিজড়িত হয়ে NADH+ উৎপন্ন করে। গ্লিসালডিহাইড 3 ফসফেটের 1 নম্বর কার্বন সঙ্গে ফসফেট যুক্ত হয়। এটি একটি উভমুখী তোমার
এটা একটা উভমুখী তোমার বিক্রিয়া। তাহলে তোমার কি হলো এই পর্যায়টা, যে গ্লিসালডিহাইড 3-ফসফেটের জারণ আর ফসফরিভবনটা কী হলো, এই পর্যায়ে কী হচ্ছে, গ্লিসালডিহাইড 3-ফসফেট তোমার ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে এবং অজৈব ফসফেটের সাহায্যে NAD+ তা বিজারিত হয়ে তোমার 1,3-বিস-ফসফোগ্লিসারেট উৎপন্ন করে। এটা একটা উভমুখী তোমার বিক্রিয়া। আর এই যে ফসফেটটা যুক্ত হয় কার সঙ্গে, এই ফসফেটটা তোমার যুক্ত হচ্ছে গ্লিসালডিহাইড 3-ফসফেটের 1 নম্বর গ্লিসালডিহাইড 3-ফসফেটের যে 1 নম্বর কার্বন থাকে তার সঙ্গে এই ফসফেটটা যুক্ত হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার যে প্রথম সাবস্ট্রেটের উপর নির্ভর ATP সংশ্লেষ এবং 3-ফসফোগ্লিসারেটের সৃষ্টি। এই পর্যায়ে কী হচ্ছে, এই পর্যায়ে তোমার ফসফোগ্লিসারোকাইনেজ নামক উৎসেচকের সাহায্যে এবং Mg2+ আয়নের সাহায্যে 3 কার্বনযুক্ত 1,3-বিস-ফসফোগ্লিসারেট কিসে রূপান্তর হয়, 3-ফসফোগ্লিসারেটে রূপান্তর হয়। এই বিক্রিয়ায় কী হচ্ছে, 1,3-বিস-ফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বন থেকে একটি উচ্চ শক্তিযুক্ত ফসফেট ADP-তে স্থানান্তরিত হয়ে ATP উৎপন্ন করে। এই পর্যায়ে কী হচ্ছে, তোমার যে 1,3-বিস-ফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বনের যে ফসফেট উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট তোমার ADPর সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করছে, তোমার ATP উৎপন্ন করছে এবং উৎপন্ন ATP সাবস্ট্রেট নির্ভর ফসফরিভবন এর ফলে সৃষ্টি হয়। এটাও একটা কী হচ্ছে, তোমার উভমুখী তোমার বিক্রিয়া। তাহলে প্রথম সাবস্ট্রেট নির্ভর ATP সংশ্লেষ এবং 3-ফসফোগ্লিসারেটের সৃষ্টি কীভাবে হচ্ছে, 1,3-বিস-ফসফোগ্লিসারেট ফসফোগ্লিসারোকাইনেজ উৎসেচকের সাহায্যে Mg2+ আয়নের সাহায্যে তোমার কী হচ্ছে, 3-ফসফোগ্লিসারেট উৎপন্ন হচ্ছে। এটি একটি উভমুখী তোমার বিক্রিয়া। এই পর্যায়ে কী হচ্ছে, তোমার 1,3-বিস-ফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বনের যে ফসফেট সেটা ADPর সঙ্গে যুক্ত হয়ে তোমার ATP তোমার তৈরি করে। নেক্সট হচ্ছে তোমার পুনঃসজ্জা, সমাবায়বীয়করণ বা পুনঃসজ্জা। এই পর্যায়ে কী হচ্ছে, তোমার ফসফোগ্লিসারোমিউটেজ নামক উৎসেচকের প্রভাবে তোমার 3-ফসফোগ্লিসারেটের 3 নম্বর কার্বনের ফসফেট ওই যৌগের 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়। মানে 3-ফসফোগ্লিসারেটের 2 নম্বর কার্বন তোমার 3 নম্বর যে কার্বনের যে ফসফেটটা থাকে সেটা ওই যৌগেরই তোমার 2 নম্বর কার্বনের ফসফেটের সঙ্গে যুক্ত হয়। ফলে কী হচ্ছে, 3-ফসফো কিসে রূপান্তর হচ্ছে, তোমার 3-ফসফোগ্লিসারেট পরিবর্তিত হয়ে কিসে রূপান্তর হচ্ছে, তোমার 2-ফসফোগ্লিসারেটে রূপান্তর হচ্ছে। মানে এই পর্যায়ে কী হচ্ছে, তোমার এই যে পুনঃসজ্জাতে তোমার 3-ফসফোগ্লিসারেটের যে তোমার 3 নম্বর কার্বনের যে ফসফেটটা আছে সেটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, তোমার 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করছে, তোমার 2-ফসফোগ্লিসারেট। আর এই পর্যায়তে সাহায্য করছে কে, ফসফোগ্লিসারোমিউটেজ নামক উৎসেচক। তারপর কি, তোমার ডিহাইড্রেশন। তারপর নেক্সট পর্যায়টা হচ্ছে তোমার কি, ডিহাইড্রেশন বা জল বিয়োজন। এই পর্যায়ে কী হচ্ছে, তোমার Mg2+ আয়ন এবং এনোলেজ নামক উৎসেচকের সাহায্যে 2-ফসফোগ্লিসারেট তোমার পরিবর্তিত হয় 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই পর্যায়ে 2-ফসফোগ্লিসারেট পরিবর্তিত হয়ে এনোলেজ এবং Mg2+ আয়নের সাহায্যে তোমার পরিবর্তিত হয়ে কী উৎপন্ন করে, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াটা তোমার একটা উভমুখী তোমার বিক্রিয়া। দ্বিতীয় তোমার সাবস্ট্রেট নির্ভর ATP সংশ্লেষ ও পাইরুভিক অ্যাসিড সৃষ্টি। শেষ পয়েন্টে কি, তোমার দ্বিতীয় সাবস্ট্রেট নির্ভর তোমার ATP সংশ্লেষ এবং পাইরুভিক অ্যাসিড সৃষ্টি। এ পর্যায়ে কী হয়,
পাইরুভেট কাইনেজ এবং Mg2+ আয়নের সাহায্যে বা Mg2+ বা Mn2+ আয়নের প্রভাবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড অধিক শক্তি এটিপিতে স্থানান্তরিত হয়, অধিক শক্তি এটিপিতে স্থানান্তরিত হয় এবং এটিপি উৎপন্ন করে। তাহলে কী হলো এই পর্যায়ে কী হচ্ছে তোমার পাইরুভেট কাইনেজ এবং Mg2+ আয়ন বা Mn2+ আয়নের সাহায্যে পাইরুভেট অধিক শক্তি এডিপিতে স্থানান্তরিত হয় এবং কী উৎপন্ন করে তোমার এটিপি উৎপন্ন করে। এর সঙ্গে কী হচ্ছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তোমার পরিবর্তিত হয়ে ফসফোএনল পাইরুভিক অ্যাসিডটা পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়, কী উৎপন্ন করে তোমার পাইরুভেট উৎপন্ন করে। এই উৎপন্ন এটিপি সাবস্ট্রেটের নির্ভর এবং ফসফরিভবনের ফলে সৃষ্টি হয়। এই যে তোমার এটিপিটা কী হচ্ছে তোমার সাবস্ট্রেট নির্ভর এবং ফসফরিভবনের ফলে সৃষ্টি হয়। আর এই বিক্রিয়াটা তোমার কী হচ্ছে তোমার এই বিক্রিয়া তোমার উভমুখী নয়, তোমার একমুখী বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিসে তোমার পদ্ধতি সম্পর্কে। এখানে কি হচ্ছে তোমার এই গ্লাইকোলাইসিসের পর্যায়ে তোমার এক অণু গ্লুকোজ তোমার সম্পূর্ণ জারিত হয়ে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। এবার আমরা একটু দেখে নেব যে কোন উৎপাদিত যে অন্তর্বর্তী যে সমস্ত যৌগগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কত অণু করে। এক অণু গ্লুকোজ তোমার উৎসেচকের সাহায্যে তোমার জারিত হয়ে তোমার কী হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট কত অণু উৎপন্ন হয়, এক অণু। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়, তোমার এক অণু উৎপন্ন হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-20 ফসফেট উৎপন্ন হয়, কত এক অণু উৎপন্ন হয়। এই ফ্রুক্টোজ 1,6-20 ফসফেট তোমার বিভাজিত হয়ে তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেট ও ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন হয় 2 অণু করে। গ্লিসালডিহাইড এবং 3 ফসফেট থেকে তোমার 1,3-20 ফসফোগ্লিসারেট তোমার কত উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হয়। 1,3-20 ফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট কত অণু উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হয়। 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট উৎপন্ন হয়, কত অণু, 2 অণু উৎপন্ন হয়। আর 2 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড 2 অণু উৎপন্ন হয়। 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট কত অণু উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হয়। এগুলো একটু মনে রাখবে। এবার আমরা তোমার দু একটা শর্ট কোশ্চেন সম্পর্কে জানবো গ্লাইকোলাইসিস থেকে। যেমন আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ার প্রধান শ্বসন বস্তু হচ্ছে কি তোমার গ্লুকোজ। তবে অনেক সময় পরীক্ষায় আসে যে প্রধান শ্বসন বস্তু গ্লুকোজ ছাড়াও আর কোন কোন তোমার শর্করা, একক শর্করা তোমার শ্বসনে অংশগ্রহণ করে। উত্তর হবে তোমার ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ এই যে এই শর্করাগুলো, এগুলো কী হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার শ্বসন বস্তু হিসাবে তোমার অংশগ্রহণ করে অনেক সময়। গ্যালাক্টোজটা কী হয়, গ্যালাক্টোজ কী হয়, গ্লুকোজ 1,6 ফসফেট রূপান্তর হয়। তারপর গ্লুকোজ 1 ফসফেট থেকে তোমার গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে। তাহলে গ্যালাক্টোজটা কীভাবে হয়, গ্যালাক্টোজ এ কী উৎপন্ন করে তোমার গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট থেকে আবার কী উৎপন্ন করে তোমার গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্যালাক্টোজ কীভাবে তোমার গ্লাইকোলাইসিসে তোমার অংশগ্রহণ করলো। আর ফ্রুক্টোজটা, ফ্রুক্টোজ থেকে উৎপন্ন হয় তোমার ফ্রুক্টোজ আর এটিপির সাহায্যে
এটিপি অণু লাগে। এটিপির সাহায্যে কী হচ্ছে, ফ্রুক্টোজ 1 ফসফেট উৎপন্ন করে। ওয়ান ফসফেট উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে তোমার, এডিপি। তাহলে ফ্রুক্টোজ এডিপির সাহায্যে কী উৎপন্ন করছে, তোমার ফ্রুক্টোজ 1 ফসফেট আর হচ্ছে এডিপি উৎপন্ন করছে। ট্রায়োজ একটা আছে তোমার শর্ট কোশ্চেন, ট্রায়োজ ফসফেট কি? ট্রায়োজ ফসফেট কি বা কাকে বলে? ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এবং 3 ফসফোগ্লিসারল ডিহাইড তোমার 3 কার্বনযুক্ত যৌগ, তাই এদের বলা হচ্ছে কি তোমার কি, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এবং 3 ফসফোগ্লিসারল ডিহাইডকে তোমার ট্রায়োজ ফসফেট বলা হয়। এটা মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য। এবার তোমার কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেনে যে গ্লাইকোলাইসিস প্রতিরোধক পদার্থের নাম লেখো, বা কোন কোন পদার্থ তোমার গ্লাইকোলাইসিসকে প্রতিরোধ করে। গ্লাইকোলাইসিস প্রতিরোধক, গ্লাইকোলাইসিস প্রতিরোধক পদার্থের নাম কি তোমার, অ্যাসিটেট, এই যে তোমার অ্যাসিটেট এবং ফ্লুরাইড, এটা কি করে তোমার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে তোমার বাধা সৃষ্টি করে বা প্রতিরোধক হিসাবে তোমার কাজ করে। এই যে হিমোলাইটিক অ্যানিমিয়ার সঙ্গে এই গ্লাইকোলাইসিসের সম্পর্ক কি? হিমোলাইটিক অ্যানিমিয়া সঙ্গে তোমার গ্লাইকোলাইসিসের সম্পর্ক কি? গ্লাইকোলাইসিসে কয়েকটি উৎসেচক যেমন পাইরুভেট কাইনেজ, হেক্সাকাইনেজ প্রভৃতি উৎসেচকগুলো বংশগত কারণে কিছু জিনের প্রভাবে তৈরি হয় না, ফলে কি হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ব্যাহত হয়। এর ফলে কি হচ্ছে, তোমার হিমোলাইটিক অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে তোমার রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার সঙ্গে গ্লাইকোলাইসিসের সম্পর্ক কি? গ্লাইকোলাইসিস তোমার প্রক্রিয়া চলার জন্য কিছু উৎসেচক দরকার হয়, তাদের মধ্যে তোমার পাইরুভেট কাইনেজ, হেক্সাকাইনেজ একটা অন্যতম। এই উৎসেচকগুলো বংশগত কারণে বা জিনের কারণে কী হচ্ছে তোমার তৈরি হয় না, এর ফলে কী হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ব্যাহত হয়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ব্যাহত হয়, এর ফলস্বরূপ কী হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যেতে পারে। এটা হলো কি তোমার হিমোলাইটিক অ্যানিমিয়ার সঙ্গে গ্লাইকোলাইসিসের তোমার সম্পর্ক। আর কিছু তোমার শর্ট কোশ্চেন বলবো যে রবিনসন এস্টার কি, কাকে বলে? রবিনসন এস্টার, এগুলো একটু শর্ট কোশ্চেন মনে রাখবে। রবিনসন এস্টার এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার জন্য উৎপন্ন গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ যে তোমার 6 ফসফেট উৎপন্ন হয়, এই গ্লুকোজ 6 ফসফেট অন্তর্বর্তী একটা যৌগ উৎপন্ন হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। এই গ্লুকোজ 6 ফসফেটকে তোমার রবিনসন এস্টার বলা হয়। যদি বলে রবিনসন এস্টার কি, বলবে গ্লুকোজ 6 গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ 6 ফসফেটকে তোমার রবিনসন এস্টার বলা হয়। র বয়সী দন্তন্য দন্তস্ব দন্তন্য রবিনসন এস্টার বলা হয়। তারপর কি নিউবার্গস এস্টার, নিউবার্গস দন্তন্বয়সী হস্য বয়াকা গয়রেব দন্তস্ব, নিউবার্গস এস্টার কাকে বলে? ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেটকে তোমার বলা হচ্ছে নিউবার্গ এস্টার বলা হচ্ছে। তারপর কি হার্ডেন ইয়ংস এস্টার কাকে বলে? হয়াকা ডয়রেপ একা দন্তন্য, হার্ডেন ও ইয়ং হস্যই উনস্ত দন্তস,
হার্ডেন এবং ইয়ংস এস্টার কাকে বলে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে তোমার হার্ডেন এবং ইয়ংস এস্টার বলা হচ্ছে। আর একটা শর্ট কোশ্চেন বলে দিই, ডিকার্বক্সিলেশন কাকে বলে? আমরা আগে বলেছিলাম যে ডিকার্বক্সিলেশন ঘটছে। এই ডিকার্বক্সিলেশনটা কি? কোনো যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে কার্বন মুক্ত হওয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন কাকে বলে? কোনো যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে কার্বন মুক্ত হওয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। তাহলে কোনো যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বন মুক্ত হওয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এবার আমরা নেক্সট আসবো যে তোমার গ্লাইকোলাইসিসের তাৎপর্য। গ্লাইকোলাইসিসে তোমার তাৎপর্য বা গুরুত্ব কী? প্রথম হচ্ছে এই পথটি জীবের গ্লুকোজ বিপাকের সাধারণ এবং অন্যতম একটা পর্যায়। এই গ্লাইকোলাইসিস পর্যায়টা কি? যে এই গ্লাইকোলাইসিস পথটি হচ্ছে জীবের গ্লুকোজ বিপাকের একটা সাধারণ এবং অন্যতম পর্যায়। খাদ্য থেকে প্রাপ্ত শক্তির প্রাথমিক উৎস হলো কি? গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পাইরুভেট। অবাত শোষণ এবং সন্ধান প্রক্রিয়ায় প্রধান বস্তু হিসাবে তোমার কাজে লাগছে। তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার পাইরুভেট উৎপন্ন হচ্ছে, সেটা কি হচ্ছে? অবাত শোষণ এবং সন্ধান প্রক্রিয়ার প্রধান বস্তু হিসাবে এটা কাজে লাগছে, এই পাইরুভেটটা। আর এই পর্যায়ে উৎপন্ন পাইরুভেট অ্যাসিটাইল কোয়ের পরিবর্তিত হয়ে, মানে এই যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন তোমার পাইরুভেট এটা পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে পরিবর্তিত হয়। মানে পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে পরিবর্তিত হয়ে ক্রেবস চক্রে মুখ্য যৌগ হিসাবে ব্যবহৃত হয়। যখন আমরা ক্রেবস চক্র পড়ব দেখব যে প্রধান মুখ্য যৌগ হচ্ছে তোমার কি? পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে। সেটা কোথায় উৎপন্ন হয়? তোমার এই পাইরুভেট থেকে। এই পাইরুভেট কী হচ্ছে থেকে কি উৎপন্ন হচ্ছে? পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে। এই পর্যায়ে সন্ধান প্রক্রিয়ায় 2 অণু এটিপি এবং সবাত শোষণে 8 অণু এটিপি উৎপন্ন হয়। এই পর্যায়ে সন্ধান প্রক্রিয়ায় 2 অণু এটিপি এবং সবাত শোষণে কী হচ্ছে? 8 অণু তোমার এটিপি উৎপন্ন হয়। আর কি হয়? এর পর্যায়ে উৎপন্ন NADH+H+ অন্যান্য বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। যে এই প্রক্রিয়া যে দেখেছি আমরা যে কি উৎপন্ন হচ্ছে? NADH+H+। দেখো তো গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তখন 1,3 বিস ফসফোগ্লিসারাইড উৎপন্ন, তখন দেখো NADH+H+ উৎপন্ন হচ্ছে। এই যে উৎপন্ন NADH+H+ অন্যান্য বিপাক কার্যের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আর গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী যৌগরূপে কিছু অন্যান্য বিপাকীয় তোমার যে অন্তর্বর্তী যৌগগুলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে অন্তর্বর্তী সমস্ত যৌগগুলো উৎপন্ন হয় সেগুলো কী হচ্ছে? বিপাকীয় কাজে ব্যবহার হয়। যেমন কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? তোমার অন্তর্বর্তী যৌগ পদার্থ হলো ফসফোয়েনাল পাইরুভিক অ্যাসিড। যেমন একটা তোমার অন্তর্বর্তী যৌগের নাম বললাম কি? ফসফোয়েনাল পাইরুভিক অ্যাসিড, যেটা কী হচ্ছে? তোমার অক্সিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয় তোমার এই ফসফোয়েনাল পাইরুভেট থেকে। তাহলে আমরা দেখেছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার একটা অন্তর্বর্তী যৌগ হলো ফসফোয়েনাল পাইরুভেট। এই ফসফোয়েনাল পাইরুভেট থেকে কি উৎপন্ন হয়? তোমার অক্সিন, আমরা অক্সিন জানি যে উদ্ভিদ হরমোন একটা, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন এগুলো হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয়। আর গ্লাইকোলাইসিসে আর কি গুরুত্ব বা তাৎপর্য? ফ্যাট থেকে উৎপন্ন গ্লিসারল গ্লাইকোলাইসিসে মধ্যবর্তী যৌগ ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটে রূপান্তরিত হয়ে সবাত শোষণে অংশ নেয় ও শক্তি উৎপন্ন করে। তাহলে কী হচ্ছে? এই ফ্যাট ভেঙে কী উৎপন্ন হয়? তোমার গ্লিসারল উৎপন্ন হয়। এই গ্লিসারল কী হচ্ছে? গ্লাইকোলাইসিসে যে অন্তর্বর্তী যৌগ ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট রূপান্তর ঘটে গ্লিসারলটা হয়ে কী করে?
এই সবাত শোষণে অংশ নেয় এবং কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। আর কি তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট ফ্যাট বিপাকে গ্লিসারল উৎপন্ন করে। ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট ফ্যাট বিপাকে তোমার গ্লিসারল উৎপন্ন করে।